সফরের শেষে কি দেখলাম, পলাশী দিবসে মীর জাফরের দল যখন বাংলাদেশে ফিরে আসলো গতকালকে রাতে, তো আমরা দেখলাম যে 10টা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ভিতরে অনেকগুলো টপিক আছে আর কি, আমাদের স্যাটেলাইট বিষয়ে, ডিজিটাল বাংলাদেশ করণীয় বিষয়ে, মৎস্য বিষয়ে, আমাদের বঙ্গোপসাগরের নীল অর্থনীতি, এইসব ব্যাপারে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ট্রেন লাইন করার ব্যাপারে একটা সমঝোতা আছে। আপনারা জানেন যে 111-এর যে দালাল গাদ্দার সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের, এরা 2008 সালে একটা ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্ক করবার চুক্তি স্বাক্ষর করেছিল। সেখানে বাংলাদেশ ছিল, চায়না ছিল, ভারত ছিল, মিয়ানমার ছিল, মালয়েশিয়া পর্যন্ত ছিল, এবং এটাকে আরও এক্সপান্ড করা, যে বার্মা থেকে সরাসরি কিভাবে চায়না হয়ে এরপরে ভারতের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা যায়। কিন্তু পরে আমরা যেটা দেখলাম, এটা আসলে অন্যান্য দেশগুলো সব বাদ হয়ে গেছে, কারণ চায়নার নেতৃত্বে BRI প্রজেক্ট আসছে, বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ সেটা আসছে। তো আলটিমেটলি এই পুরো চুক্তিটাকে এখন বাংলাদেশ ভারত মানে রেলওয়ে করিডোরে পরিণত করা হয়েছে, এবং সেটা কিন্তু একমুখী, যে ভারত বাংলাদেশের উপর দিয়ে 850 থেকে 1100 কিলোমিটার রেল লাইন তৈরি করি, ভারতের আর এক অংশে যাবে, ভারতের পূর্বাংশ থেকে উত্তর পূর্বাংশে যাবে। এই করিডোরটাকে বলা হচ্ছে বাংলাদেশ ভারত রেলওয়ে কানেক্টিভিটি। তো বাংলাদেশ, তো আমরা তো বহু বছর থেকে আমাদের যে ভারতের যে চিকেন নেক আছে উত্তর শিলিগুড়ি দিনাজপুরের ওই দিক থেকে, যে ওই নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য তো আমরা রেল লাইন চাচ্ছিলাম, আমাদের রাস্তা চাচ্ছিলাম, যে আমাদের ব্যবসায়ীরা ট্রাক ভরে জিনিসপত্র আমদানি করবে, রপ্তানি করবে। ভারত দেয়নি তো সেই 11 কিলোমিটারের রাস্তাটা। তো সেই 21 কিলোমিটারের রাস্তাটা অথবা 14 কিলোমিটারের যে চিকেন নেক শিলিগুড়ির যে করিডোর আছে, সেইটার জন্য আমাদের কোনো কানেক্টিভিটি সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে না। ভারত তার পুরোটুকু নিচ্ছে, এবং সে কি পরিমাণ সুবিধা নিচ্ছে চিন্তা করেন। আপনি পশ্চিমবাংলা যদি ধরেন, তার যদি পুরো উত্তরাঞ্চল ঘুরে শিলিগুড়ি করিডোর দিয়ে ত্রিপুরারে আসতে হয়, আমাদের কুমিল্লার বর্ডারে, ফেনীর বর্ডারে যদি আসতে হয়, তাকে 2600 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আর এখন এই যে আমাদের উচ্চ মূল্যের পদ্মা সেতু যেটা করে দেওয়া হয়েছে, তার উপর দিয়ে ট্রেন লাইন করে, অরিজিনাল পরিকল্পনায় কিন্তু ট্রেন লাইন করবার প্ল্যান ছিল না, এটা ভারতের কানেক্টিভিটি প্ল্যানের অংশ হিসেবে এখন বাংলাদেশ সরকারকে এই লাইন করতে বাধ্য করা হচ্ছে, এবং সেটা আমাদের দেশের টাকায় ঋণ করে। তাহলে এটা করে যেটা হবে, সে কুমিল্লাতে পৌঁছে যাবে, ত্রিপুরায় পৌঁছে যাবে মাত্র 400 কিলোমিটার দিয়ে। তাহলে তার 2600 কিলোমিটারের পথ সে 400 কিলোমিটার ব্যয় করে চলে আসবে। তার খরচ, তার সময়, এবং তার যদি কখনো মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হয়, সে এখানে ইন্টারফেয়ার করতে পারবে। এই হচ্ছে আমাদের সমঝোতার বাস্তবতা। বাংলাদেশের পক্ষে চুক্তি করতে পারে কে? এই বৈধতাটা কার আছে? যিনি বাংলাদেশ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই, বহু বছর থেকে নাই। একটা অনির্বাচিত দখলদার সরকার আছে, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অথবা আমরা কি দেখতে পেলাম, যে যাদের এখতিয়ার ছিল না চুক্তি করবার, তারা গিয়ে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে MOU স্বাক্ষর করে আসছে। এখন এই পুরো পলাশীর 2 দিনের যুদ্ধে কে জিতলো, কে হারলো, কার কি চাওয়া পাওয়া হলো, আমরা কি পাইলাম, কি পাবো? ইনফ্যাক্ট আমাদের পাওয়ার তেমন কিছুই নাই, বরাবরের মতো। ভারত থেকে আমরা গত 15-16-17 বছরে কি পেয়েছি আপনি তালিকা করেন? অলমোস্ট কিছুই পাইনি। আপনি যদি বিজনেসের রেশিও দেখেন, ট্রেড, ভারতের মার্কেটে আমাদেরকে কিভাবে তারা বিভিন্ন অসুবিধা তৈরি করে, কর আরোপ করে, শুল্ক অশুল্ক বাধা তৈরি করে আমাদের এক্সপোর্টকে, আমাদের ব্যবসাকে হেনস্থা করছে, এবং একটা সমস্যার পরিমণ্ডলে ফেলে রেখে দিয়েছে। আমাদের কোনো সুযোগ সুবিধা নাই বিজনেস ট্রেডের ক্ষেত্রে। এটা নাকি $4 ট্রিলিয়ন ইকোনমি, তো আমাদের তো হিউজ ট্রেড হওয়ার কথা, কিন্তু আমাদের ন্যূনতম কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা এক্সপোর্ট করতে পারছি না। কিন্তু ট্রেড ডেফিসিট দেখেন অন দ্য আদার সাইড, ভারতের হিউজ। ভারতের, এটা তো বৈধ ট্রেডের কথা বললাম, $14-15 বিলিয়ন। অবৈধ ট্রেড, ক্রস বর্ডার যে ব্ল্যাক মার্কেট ইয়ারিং আছে, হিউজ, বিলিয়নস অফ ডলারের ট্রেড। বাংলাদেশের মানুষরা ভারতে ঘুরতে যাওয়া এবং আপনার ট্রিটমেন্ট নিতে যাওয়ার, এটা যদি পরিমাণ হিসাব করেন, অ্যানাদার ফিউ বিলিয়ন ডলার। আবার ভারতের লক্ষ লক্ষ বৈধ অবৈধ কর্মীরা যারা বাংলাদেশে কাজ করছে, তারাও বিলিয়নস অফ ডলার ভারতে রেমিটেন্স আকারে পাঠাচ্ছে। তাহলে সব মিলায় যদি ভারতের কালেকটিভ বেনিফিটটা দেখেন, বাংলাদেশ থেকে 40 থেকে 50 বিলিয়ন ডলারের তার অ্যানুয়াল বেনিফিট আছে এখানে, সব কিছু মিলায়। সেখানে আমার বেনিফিট কি? ভেরি পুয়ার, ভেরি। আপনি এটা সব যোগ করলেও $3-4 বিলিয়ন ক্রস করবে না। এবং এটার বড় কারণ হচ্ছে ভারতের মধ্যে, দিল্লির প্রশাসনের মধ্যে আন্তরিকতা নাই। সে একটা অনির্বাচিত সরকারকে, হাসিনাকে সে ঠিক অন্যান্য মুখ্যমন্ত্রীর মতো ট্রিট করে, মুখ্যমন্ত্রী থেকেও সে কম সম্মান দিয়ে ট্রিট করে। কারণ হচ্ছে ও মুখ্যমন্ত্রীদেরকে নির্বাচিত হইতে হয়, আর দিল্লি জানে যে এই সরকারের কোনো বৈধতা নাই। এখন দিল্লি সরকারের ব্যাপারে আমার কথা হচ্ছে যে দিল্লিকে বুঝতে হবে যে আপনাদের সম্পর্ক যদি বৈধতার ভিত্তিতে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সাথে পেশাদারিত্বের সাথে না হয়, মনে রাখতে হবে এই সম্পর্কগুলো টিকবে না। আপনারা স্মারক সমঝোতা করাইতে পারবেন, জোর করে হাসিনাকে দিয়ে এইটা নিবেন ওইটা নিবেন, 10,000 টাকা ট্রানজিট ফি, 500 টাকা জোর করে চাপাই দেবেন হাসিনার উপরে, এটা আপাতত চলবে। কিন্তু মাথায় রাখতে হবে যে গত 54 বছরের ইতিহাসে
বাংলাদেশে কোন রেজিমে ভারত সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে, ভারতের প্রত্যেকটা ক্ষতিতে, ভারতের প্রত্যেকটা উইকেটের পতনে, ভারতের বিজেপির কম সিট পাওয়াতে প্রত্যেকটা জিনিসে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, আনন্দ করেছে। এই লেভেলের ঘৃণা যে দেশের মানুষের আছে অন্য দেশ সম্পর্কে, সেই দেশ থেকে আপনি সুবিধা বেশি দিন নিতে পারবেন না। আপনি শুধু চিন্তা করেন 800 কিলোমিটার রেলওয়ের নিরাপত্তা কে দেবে? বাংলাদেশের রাজনীতিতে দেখেন ভায়োলেন্ট পলিটিক্যাল কালচার আছে এখানে রেগুলার পলিটিক্যাল কালচারই রেল লাইনের স্লিপার তুলে ফেলা, রেল লাইনকে লাইনচ্যুত করা, রেল লাইনের নাট বল্টু খুলে দেওয়া, রেলের উপরে ট্রেনের বগিতে আগুন লাগায় মানুষ মেরে ফেলা, এটা এই দেশের রাজনীতিতে অলরেডি আছে। বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্সের এক্সপিরিয়েন্স যদি কাজে লাগায়, আপনি 800 কিলোমিটার 1000 কিলোমিটার রেল লাইন নেটওয়ার্ক বাংলাদেশের উপর দিয়ে নেবেন, সেটা নিরাপদ থাকবে? এটা সম্ভব? শুধু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। সো দিল্লিকে বুঝতে হবে যে একটা অনির্বাচিত সরকারের সাথে সমঝোতা করে আপনি কখনো আপনার স্বার্থ দীর্ঘমেয়াদে আদায় করতে পারবেন না, পারেন নাই। শ্রীলঙ্কাতেও আপনারা এগুলো করেছেন, আপনারা তামিল গেরিলাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, অস্থির করেছেন, শ্রীলঙ্কার ব্যবসা বাণিজ্য স্যাটেলাইট হাবিজাবি সব নিয়ন্ত্রণ করেছেন। কী লাভ হয়েছে আপনাদের? আপনারা মালদ্বীপে করেছেন একই কাজ, কী লাভ হয়েছে আপনাদের? আফগানিস্তানে করেছেন আপনারা এই কাজ, তালেবানরা ক্ষমতায় আসার পরে কি হয়েছে? আপনাদের গাঁটটি বস্তা গোল করে সব বের হয়ে চলে আসতে হয়েছে। অতএব এই বাস্তবতাগুলো নেপালে করেছেন আপনারা, নেপাল প্রতিবাদ করেছে। সো আপনাদেরকে বুঝতে হবে যে দীর্ঘমেয়াদে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা যদি উইন উইন সিচুয়েশনে সলিড বাইল্যাটারাল ট্রিটিস হয়, যে কোনো বিষয়ে হতে পারে, সেটা ওপেন ডিসকাশন হবে এবং ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে হতে হবে, যেখানে আপনার স্বার্থ থাকবে, আমার স্বার্থ থাকবে। আমি কোনো কিছু পাবো না, আপনি সবটুকু পাবেন, এমন স্বার্থ দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হওয়া সম্ভব না। এটা কমন সেন্সের ব্যাপার, পৃথিবীর ইতিহাসে হয় নাই, আপনাদের এটা হবে না। অতএব বাংলাদেশের এই অবৈধ দখলদার সরকারের সাথে আপনারা যেগুলো করছেন, অখণ্ড ভারত, রামরাজ্য কায়েম করা, যত দুঃস্বপ্ন আপনাদের আছে, প্র্যাকটিক্যালি এগুলো কখনো হবে না। অতএব সো প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস, যে আপনাদের কমন সেন্সগুলো ফিরে আসুক, দাদাগিরি বন্ধ করেন, বাংলাদেশের জনগণের সাথে সম্মানজনক আচরণের জায়গায় ফিরে আসেন, অবৈধ সরকারকে সাহায্য করা বন্ধ করেন, অন্যায্য দাবিগুলো চাপিয়ে দেওয়া বন্ধ করেন, বরং ন্যায্যতার ভিত্তিতে গণতান্ত্রিক সরকারের সাথেই দিল্লির একমাত্র সম্পর্ক হতে পারে, এবং সেটাই ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী দীর্ঘমেয়াদের সম্পর্কের একমাত্র ভিত্তি এবং মাপকাঠি। অন্য কোনো সম্পর্ক থাকবে না এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকে নাই।